যে কি সংকটের কারণে বিএনপির জন্য 2006 থেকে 2008 সাল পর্যন্ত এই সময়টাই বড় এক ধরনের বিপদ বা বিপর্যয় নেমে আসলো, এই বিষয়গুলো নিশ্চয়ই তিনি হোমওয়ার্ক করেছেন বা দলের নেতারা হোমওয়ার্ক করেন। আপনি যে গত ফ্যাসিবাদী রেজিমের কথা বলছেন, সেই রেজিমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বারবার সুশাসন নিয়ে, এবং সুশাসনের ক্ষেত্রে তো প্রত্যাশাটা নিশ্চয়ই থাকবে যে মানে একেবারেই খুব ভালো একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার এবং এত বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সংসদে যাচ্ছেন, সুশাসনের জন্য নিশ্চয়ই আমলাতন্ত্র একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আবার সেই সঙ্গে আপনি যখন আমরা যদি সুশাসনের সঙ্গে আইন শৃঙ্খলার একটা সংযোগ ঘটাই, তাহলে পুলিশ বাহিনী সবচেয়ে বড় ভূমিকা পালন করবেন। কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এই দুইটা জায়গাতে আসলে সিস্টেমটাই একটু বিগড়ে আছে। এই বিগড়ে যাওয়া সিস্টেম নিয়ে শুরুটা করতে রাতারাতি তো আর পুরোটাকে পাল্টানো সম্ভব না। অন্তর্বর্তীকালীন সরকারও তার 1.5 বা 2 বছরে সেটি পারেননি। তো এইরকম একটা সিস্টেম নিয়ে কি আসলে সুশাসনের জন্য জাম্প করাটা কতটা কঠিন? ডেফিনেটলি জাম্প করাটা তো কঠিন হবে, কারণ হচ্ছে কি যে নাহিদ ভাই যেটা বলছিলেন যে 16 বছরে যে জঞ্জাল তৈরি করা হয়েছে, জমা হয়েছে, সেই জঞ্জাল, সেই পুঞ্জীভূত জঞ্জাল পরিষ্কার পরিচ্ছন্ন করা, সাফ করা তো সহজ কথা না। যখন দেশে সুশাসন আনতে হবে তখন যাদেরকে দিয়ে আনা হবে, কাজ করবে তো বিভিন্ন পর্যায়ের লোকজন। সেই লোকজন যদি সুশাসনের জন্য ঠিকমতো কাজ না করে, তাহলে তো যেটা চাই সরকার, যেটা করতে চায় সেটাও করা সম্ভব না। সেক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য অবশ্যই একটা ব্যক্তি পেতেই হবে। তবে এটাও ঠিক যে যেহেতু বিএনপি বিভিন্ন মেয়াদে বিভিন্ন সময়ে সরকার পরিচালনা করেছে, অভিজ্ঞ প্রখা রাজনৈতিক দল, এবং মন্ত্রিসভায় আমরা যা শুনতে পাচ্ছি যে নবীনের পাশাপাশি যথেষ্ট সংখ্যক অভিজ্ঞ, দক্ষ এবং প্রবীণ লোকজন থাকবেন। সেক্ষেত্রে এই বিষয়গুলো কিভাবে ট্যাকেল করা যায়, এই বিষয়গুলোর সমাধান কি হতে পারে, সুন্দর সমাধান কিভাবে হতে পারে, আমার বিশ্বাস যে তারা এগুলো ওভারকাম করতে পারবেন। রাতারাতি পরিবর্তন হবে না, যেটা আপনি বললেন, নিশ্চয়ই রাতারাতি পরিবর্তন হবে না, কিন্তু এগুলোর পরিবর্তন হবে। এবং না হলে ওই যে চাপটা, যে প্রত্যাশার চাপ, এই প্রত্যাশার চাপ যদি ওভারকাম করতে হয়, অর্থাৎ প্রত্যাশা পূরণ করতে হয়, তাহলে সুশাসন যেমন প্রত্যাশার একটা ব্যাপার, তেমনি সব জায়গায় সব প্রত্যাশা পূরণের জন্য সরকারকে কাজই করতে হবে। কাজ এবং কাজের বাইরে আর কোনো কিছু তাদের ভাবার সুযোগ নেই। সেক্ষেত্রে আমি মনে করি যে একটা পুরনো দল হিসেবে, বিএনপি বহুবার ক্ষমতায় থাকার দল হিসেবে, তাদের জন্য এটা প্রাথমিক একটা চ্যালেঞ্জ তো থাকবে, কিন্তু এটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আমার মনে হয় তা না। এগুলো ওভারকাম করা সম্ভব। এবং আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে জনাব তারেক রহমান, তিনি লন্ডনে থেকেছেন দীর্ঘদিন, তিনি লন্ডনের রাজনীতিটাকে, সেখানকার কালচারটাকে বোঝার চেষ্টা করেছেন আমার বিশ্বাস। বিশেষ করে গুড গভর্নেন্স কেমন এটা বোঝার চেষ্টা করেছেন, দেখেছেন, ওন করার চেষ্টা করেছেন। পাশাপাশি তার ভেতরে নিশ্চয়ই একটা স্বপ্ন তৈরি হয়েছে এবং তিনি স্বপ্ন লালন করেন যে এই রকমের একটা গুড গভর্নেন্স আমার বাংলাদেশে, আমাদের দেশে প্রতিষ্ঠা করব, আমাদের দেশে হবে, আমাদের দেশে আনবো। সেক্ষেত্রে তার একটা আশা, প্রত্যাশা এবং তার কমিটমেন্ট থাকার কথা এই কারণে যে কি সংকটের কারণে বিএনপির জন্য 2006 থেকে 2008 সাল পর্যন্ত এই সময়টাই বড় এক ধরনের বিপদ বা বিপর্যয় নেমে আসলো, এই বিষয়গুলো নিশ্চয়ই তিনি হোমওয়ার্ক করেছেন বা দলের নেতারা হোমওয়ার্ক করেন, এখনও ভাবছেন বা ভেবেছেন। পাশাপাশি 2008 সালে যে একটা ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন, যে নির্বাচনের ভেতর দিয়ে মূলত ফ্যাসিবাদের যাত্রা শুরু করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তারপর থেকে এই 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই সময়টা কিভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, কি জায়গায় তাদের গ্যাপ ছিল, এবং এর ভিতরে নিশ্চয়ই তারেক রহমান বা বিএনপির নেতারা এই বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন যে জনগণের প্রত্যাশা কি, আমাদের কাছে কি চায় জনগণ, বা জনগণ আমজনতার কাতারে দাঁড়িয়ে জনগণ কি চায়, এইটা যদি বোঝার চেষ্টা করা হয় তাহলেই তো এসে যায় সব কিছু। সেক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য
কোথায় কি করতে হবে আমার বিশ্বাস যে এটা তারেক রহমানের হোমওয়ার্ক করা আছে এবং এখন শুধুমাত্র ইমপ্লিমেন্টেশনের ব্যাপার। আমার বিশ্বাস সরকার গঠন করলে আমরা মনে হয় 1 মাস বা 100 দিনের কর্মসূচি এর ভিতরেই দেখে ফেলতে পারবো বা বুঝে ফেলতে পারবো যে আসলে যাচ্ছে কোথায়, কত দূর কি করতে পারবে।